হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিবিএমএস লেকচার 3তে পড়ব ডেটা মডেল সম্পর্কে। একটাই টপিক, বাট বোঝার আছে, ঠিক আছে। আর যে বইটা আজকে ফলো করব সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের বইটা। কম্পিউটার অ্যাপ্লিকেশন বল, কম্পিউটার সায়েন্স বল, সেম কন্টেন্টই আছে। ইংলিশ ভার্সন বইটাও আমি রেখেছি, যারা ধর ইংলিশ ভার্সনে পড়তে চাইছিস তোরা কালেক্ট করে নিতে পারবি, ঠিক আছে। সবই নোটস দিয়ে দেবো। আর গুহপাল স্যারের যে বইটা আছে সেখানে যে ডেটা মডেল সম্পর্কে লেখা আছে তার থেকে বেটার ছায়ার বইটাতে অনেক ভালোভাবে লেখা আছে, তাই জন্য আমি এটা ফলো করছি, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্টেই ডেটা মডেলের আমাকে বুঝতে হবে মডেল মানে কি। দেখ, এই টার্মটা কিন্তু আগে আমরা সবাই শুনেছি। মডেল মানে কি? আমরা বলতে পারি কোনো ডিজাইন বা থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন। ফর এক্সাম্পল, একটা বাড়ি বানানো হবে, তার ডিজাইনটা কীরকম হবে তার জন্য কিন্তু আগে মডেল দেখানো হয় বাড়ির ওনারকে, যে এটা এরকম দেখতে হবে যদি রিয়েল ইমপ্লিমেন্টেশন করা হয়, ঠিক আছে। এবার মডেলের আগে দেখ ডেটা ওয়ার্ডটা বসিয়েছে, যেখানে বলছে এটা এমন একটা টুল যার সাহায্যে আমরা ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এবং তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা বোঝানো যেতে পারে। ওকে, তাহলে ডেটা মডেলকে যদি আমরা ডিফাইন করি, আমরা কি বলবো? ইট ইজ আ কনসেপচুয়াল টুল, ঠিক আছে। কনসেপচুয়াল টুল, যেটা কিনা ডেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি কোশ্চেন করে হোয়াট ইজ ডেটা মডেল, আমরা বলবো ইট ইজ আ কনসেপচুয়াল টুল দ্যাট রিপ্রেজেন্ট ডেটা অ্যান্ড রিলেশনশিপ অ্যামং ডেটা। বোঝা গেছে? এবার আমরা কিন্তু ডেটাকে একটাভাবে রিপ্রেজেন্ট করা শিখেছি। আমি যখন RDBMS পড়িয়েছিলাম, আর মানে কি? এখানে আর মানে হচ্ছে রিলেশনাল, মানে এটা এমন একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে ডেটাকে রিলেশনে স্টোর করা হয়। রিলেশন মানে কি বলা হয় ডিবিএমএস এ? টেবিল, মানে 2D স্ট্রাকচারে স্টোর করা হচ্ছে ডেটাকে, অর্থাৎ টেবিলে স্টোর করা হচ্ছে, যেখানে রো থাকবে, কলাম থাকবে, ঠিক। এটা আমরা কিন্তু একটা শিখেছি এবং এই টেকনিকটাই এখানে আবার পড়বো আমরা। এবং এটা ছাড়াও আরও অনেক মেথড আছে, সেটা আমরা দেখবো এই ডেটা মডেলে। আমরা একবার ডেফিনেশনটা দেখে নিই কি বলছে। ডেটা মডেল, একটি ডেটা মডেল হলো কতকগুলি কল্পনা প্রস্তুত টুল, যেটা কনসেপচুয়াল টুল বলা হচ্ছে বিকজ ইট কনসিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ কনসেপ্টস। ওকে, যার সাহায্যে কিনা ডেটার বিবরণ, ডেটার সম্পর্ক, তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে, এবং ডেটার শব্দার্থ, মিনিংটা কি, এবং সঙ্গতিপূর্ণ সীমাবদ্ধতা প্রকাশ পায়। একটি ডেটা মডেলের সাহায্যে একটি ডেটাবেসের লজিক্যাল লেভেলের গঠন ও ডিজাইন প্রকাশিত হয়। একটি ডেটা মডেলকে ডেটাবেস মডেলও বলা হয়। এটা আমি একটু বলে দিই, ফিজিক্যাল লেভেলে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা করা হয়, এর আগে লজিক্যাল লেভেল আছে, হাই লেভেল আছে, যেখানে কিনা আমরা ডেটাটাকে ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করে থাকি। সেগুলো আমরা পড়বো, ER ডায়াগ্রাম ওটা বলা হয়, আমাদের একটা চ্যাপ্টারও আছে, সেই চ্যাপ্টারটাও আমরা পড়বো এরপরে। ওকে, নেক্সট হচ্ছে ডেটা মডেলের উপাদান, কম্পোনেন্টস অফ ডেটা মডেল, মানে কি কি নিয়ে গঠিত। এই যে একটি ডেটা মডেলে সাধারণত নিম্নলিখিত উপাদানগুলি নিয়ে গঠিত। সেটা হচ্ছে এন্টিটি হয়, অ্যাট্রিবিউট হয়, রিলেশনশিপ হয় এবং কনস্ট্রেন্টস হয়। কারণ এখানে আমি একটু বলে দিই, এই যে ডেটা বলেছি, ডেটা মানে এখানে এন্টিটি বলা হচ্ছে, ঠিক আছে, মানে কার ডেটা স্টোর করা হবে। এন্টিটি মানে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, ঠিক আছে। যেমন কোনো পার্সন হতে পারে, কোনো বস্তু হতে পারে, এগুলো সবই এক একটা এন্টিটি। এই যে এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট, টিচার, এমপ্লয়ি, মানে এদের ডেটা স্টোর করা হয়ে থাকে বা কোনো প্রোডাক্টের ডেটা স্টোর করা হবে, সেগুলো হচ্ছে একটা এন্টিটি বলা হয়। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিন্তু আমরা আগেও জেনেছি কাকে বলে, এটা একটা বেসিক্যালি ফিল্ড বলা হয় বা কলামটা, টেবিলের যে কলামটা। তো এখানে অ্যাট্রিবিউট মানে কি? দেখ, এই যে এন্টিটি টার্মটা না, আমরা ER মডেল যখন পড়বো, এন্টিটি রিলেশনশিপ মডেল, ডেটা মডেলেরই একটা টাইপ, সেখানে আমরা এন্টিটি পাবো। এন্টিটি মানে, যেমন যদি আমি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট এটা একটা এন্টিটি, মানে যে টেবিলে আমরা ডেটা স্টোর করব তার নাম হচ্ছে কিনা স্টুডেন্ট। সিম্পল ভাষায় তুই স্টুডেন্ট একটা টেবিল ভাব। এখন এই স্টুডেন্টের কিছু আইডেন্টিফায়েবল প্রপার্টিস থাকবে, ইউনিক প্রপার্টিস, যেটা কিনা আদার্স এন্টিটি থেকে তাকে ডিফারেন্সিয়েট করবে। যেমন এই স্টুডেন্টটার রোল নাম্বার থাকতে পারে। আচ্ছা, এই যে আমি সার্কেলগুলো করলাম এটাকে বলা ইলিপস। এই ইলিপস দিয়ে বোঝানো হয় একটা অ্যাট্রিবিউটকে, মানে রোল নাম্বার একটা অ্যাট্রিবিউট, এরকম বোঝানো হয়। এই যে রেক্ট্যাঙ্গেল এঁকেছি, রেক্ট্যাঙ্গেল মানে বোঝানো হয় এটা একটা এন্টিটি, মানে টেবিল। তারপর ধর স্টুডেন্টের নেম আছে, ঠিক আছে, সেটাও একটা অ্যাট্রিবিউট, তাই জন্য আমি একটা ইলিপস দিয়ে করলাম। এটাকে বলা হয় বাংলায় মেবি উপবৃত্ত, ঠিক আছে। তো নেম, আরও কিছু প্রপার্টি থাকতে পারে, যেমন ধর অ্যাড্রেস থাকলো, ঠিক আছে। এগুলো সব এন্টিটির অ্যাট্রিবিউট। তারপর ধর আমি দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার, তাহলে অ্যাট্রিবিউট বুঝতে পারলি। এবং হচ্ছে রিলেশনশিপ,
যেমন আমি ধর স্টুডেন্টের একটা টেবিল, অর্থাৎ সেখানে ডেটা আছে, তারপর ধর টিচার হচ্ছে একটা এন্টিটি, ঠিক আছে, টিচার, এই এন্টিটিরও কিছু অ্যাট্রিবিউটস থাকবে, সেটা আমরা অ্যাট্রিবিউটটা এমনিই বুঝে গেছি। এখন হচ্ছে রিলেশনশিপ, মানে এই স্টুডেন্ট এন্টিটি আর টিচার এন্টিটি এদের মধ্যে কি রিলেশনশিপ আছে। আচ্ছা, রিলেশনশিপকে ডিনোট করে এই রম্বোস সাইন দিয়ে, বা এটাকে বলা হয় ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড শেপ দিয়ে রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে আমি লিখতে পারি স্টুডেন্ট স্টাডি করে টিচারের থেকে, এটা লিখতে পারি, বা অন্যভাবে টিচার স্টুডেন্টকে পড়ায়, মানে টিচার টিচেস স্টুডেন্ট, ঠিক আছে। আবার যদি আমি বলি, আমি এটা একটু উপরে তুলে দিচ্ছি, সাপোজ আমি বললাম এমপ্লয়ি হচ্ছে একটা এন্টিটি, আমি শর্টে লিখছি, এবং ডিপার্টমেন্ট শর্টে লিখলাম ডেপ্ট। বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ধর ম্যানেজার পোস্ট, অ্যাকাউন্টেন্ট পোস্ট, এরকম। তাহলে একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে কি করবে, কাজ করবে, তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপ সেটা হবে ওয়ার্কস ওয়ান, আমরা বলতে পারি এমপ্লয়ি ওয়ার্কস অন ডিপার্টমেন্ট। বোঝা গেল, এগুলো হচ্ছে রিলেশনশিপ। আর লাস্ট হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্ট মানে কিছু রুলস এনফোর্স করা হয় কার ওপর, এই এন্টিটিগুলোর ওপর, মানে বেসিক্যালি ডেটার উপর, যাতে কিনা ডেটাটা কনসিস্টেন্ট থাকে। ফর এক্সাম্পল ডুপ্লিকেট ডেটা তার মধ্যে থাকবে না। সেটা কি করে অ্যাচিভ করা হয় না, কনস্ট্রেন্টের সাহায্যে। আমরা এরপরে পড়বো কি এর কনসেপ্ট, ঠিক আছে, বিভিন্ন কিজ হয়, প্রাইমারি কি, অল্টারনেটিভ কি, সেকেন্ডারি কি, ফরেন কি, এগুলো সব পড়বো, এগুলোকে একটা কনস্ট্রেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেটা মডেলের শ্রেণী বিভাগ। আচ্ছা, ক্লাসিফিকেশনটা বিভিন্ন বইতে তোরা বিভিন্ন রকমের দেখবি, ঠিক আছে। তো আমি মেন চারটে লিখে দিচ্ছি, এটা কিনা সব বইতে কমন। ক্লাসিফিকেশন বেসিক্যালি আমি যদি এখানে লিখি ডেটা মডেল, ডেটা মডেল এটাকে ভাগ করা হয় তিনটে পার্টে, ঠিক আছে, তিনটে ক্যাটাগরিজ অনুযায়ী ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে অবজেক্ট বেসড, অবজেক্ট বেসড ডেটা মডেল, ওকে। সেকেন্ড হচ্ছে রেকর্ড বেসড, রেকর্ড বেসড ডেটা মডেল, আমি ডিএম লিখছি শর্টে। আর লাস্টেরটা হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল ডেটা মডেল, যেখানে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে, ঠিক আছে, ডেটা মডেল। অবজেক্ট বেসড এটার আবার দুটো ভাগ আছে, এক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট ওরিয়েন্টেড, আর সেকেন্ড হচ্ছে এনটিটি অর্থাৎ ইআর মডেল, যেটাকে বলা হয় এনটিটি রিলেশনশিপ মডেল। আর রেকর্ড বেসের তিনটে ভাগ হয়, একটা হচ্ছে হায়ারার্কি, জায়গা নেই শর্টে লিখে দিচ্ছি কারণ আমার এখানে আবার লিখতে হবে, একটা হচ্ছে হায়ারার্কি, তারপর হচ্ছে নেটওয়ার্ক, অ্যান্ড থার্ড হচ্ছে রিলেশনাল, রিলেশনাল। এগুলো সবই কিন্তু ডেটাকে রিপ্রেজেন্ট করছে এক একটা, ঠিক আছে, বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে। আর ফিজিক্যাল এই দুটো না পড়লেও চলে, একটা হচ্ছে ইউনিফাইং আর একটা হচ্ছে ফ্রেম মেমোরি, ঠিক আছে। আমাদের মেন টার্গেট হবে হায়ারার্কি মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশনাল মডেল অ্যান্ড ইআর মডেল, এই চারটেকে পড়া। বোঝা গেল। এবার ক্লাসিফিকেশন বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেয়, আমাদের মেন টার্গেট এই চারটেকে নিয়ে, ওকে। তো এখানে কি বলছে, ডেটা মডেল প্রধানত চার প্রকারের, আচ্ছা তাই বলেছে, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশনাল অ্যান্ড এন্টিটি রিলেশনশিপ, ঠিক আছে, ঠিক আছে। বলছে এগুলি ছাড়াও আরও দুই প্রকার ডেটা মডেল রয়েছে, সেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড সেটা কার মধ্যে পড়ছে না, অবজেক্ট বেসের মধ্যে, ওকে। আর একটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড বা নো এসকিউএল মডেল, এটা একটা এক্সট্রা দিয়েছে এখানে। সেমি স্ট্রাকচার্ড বা নো এসকিউএল এটাও একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার টেকনিক, আমরা পড়বো এখানে। বেসিক্যালি কি পেয়ার হিসেবে ডেটাকে রিপ্রেজেন্ট করছে, যেমন পাইথনের ডিকশনারি যদি কেউ পড়ে থাকিস সেটা তাহলে বুঝতে পারবি, ওখানে একটা কি থাকতো তার করসপন্ডিং ভ্যালু থাকতো, এখানেও সেরকম এই সেমি স্ট্রাকচারের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে ফার্স্ট হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, আমি সংক্ষেপে বলে নিই তারপর আমরা বই পড়ব। তো ফার্স্ট হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, ওকে, হায়ারার্কিক্যাল মডেল। যা লিখছি একটু খাতায় নোটস করে নিবি নিজেদের সুবিধার্থে, মানে যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা দরকার সেগুলো নোট ডাউন করে নিবি একটু। তো হায়ারার্কিক্যাল মডেলে কিভাবে এটাকে স্টোর করা হয় না, সেটা হচ্ছে ট্রি লাইক স্ট্রাকচার। এটা মেন আমাদের যেটা পয়েন্ট মনে রাখতে হবে, ডেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ট্রি লাইক স্ট্রাকচার। এবার ট্রি মানে কীরকম না, এটা একটা ডেটা স্ট্রাকচারের পার্ট। যখন ডিএস অর্থাৎ ডেটা স্ট্রাকচার তোরা সেকেন্ড সেমে পড়েছিলি, সেখানে একটা ক্যাটাগরি পড়েছিলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, রাইট, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তার মধ্যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে গ্রাফ আর একটাকে বলা হতো ট্রি, এই দুটোই হচ্ছে
নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো সেইটাই বলা হচ্ছে ট্রি এর কনসেপ্ট। আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। তো ট্রিতে দেখ বিভিন্ন নোড থাকে এবং নোডের মধ্যে ডেটা থাকে, এটাকে কি বলা হয়? নোড বলা হয়। নোডের মধ্যে ডেটাকে রিপ্রেজেন্ট করা হয় এবং এই একটা নোডের আন্ডারে আরও বিভিন্ন নোড থাকতে পারে যেগুলোকে বলা হয় চাইল্ড নোড। স্পেসিফিক্যালি যার আন্ডারে থাকে সেটাকে বলা হয় প্যারেন্ট নোড। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট নোড আর এটাকে তখন বলা হয় চাইল্ড নোড। এগুলো একটু নোট করে নিবি কিন্তু, চাইল্ড নোড, বোঝা গেছে? এরও একটা ধর চাইল্ড আছে, মানে এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, বাবা তার ধর দুটো চাইল্ড আছে, এরকম ব্যাপার। প্যারেন্ট নোড, চাইল্ড নোড। আবার এই চাইল্ড নোডেরও অন্য একটা চাইল্ড থাকতে পারে। ঠিক আছে, তখন কিন্তু মানে এই রেসপেক্টে আমি ধর নাম দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখ বি আর সি হচ্ছে চাইল্ড, এদের প্যারেন্টকে সেটা হচ্ছে এ। আবার আমি বলছি ডি, ডিও হচ্ছে চাইল্ড, এর প্যারেন্টকে সেটা হচ্ছে বি। বোঝা গেছে কনসেপ্টটা? এরকম। আর যেটা একদম প্রথমে থাকে মেন গোড়াটা যেটা, সেটাকে বলা হয় রুট নোড। কি বলা হয়? রুট নোড। ট্রির যেমন সব থেকে মেন কি একটা রুট কিন্তু, ওকে? তো সেরকমই তো এটাকে বলা হয় ট্রি লাইক স্ট্রাকচার এবং ডেটা মডেলের কনসেপ্টে বলা হয় হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এখানে যে ছবিটা আছে একটু খেয়াল কর, এই যে কলেজের আন্ডারে কি থাকতে পারে? ডিপার্টমেন্ট এবং অ্যাডমিন ব্লক। আবার ডিপার্টমেন্টের আন্ডারে তিনটে ভাগ, একটা সায়েন্স, আর্টস, কমার্স। আবার সায়েন্সকে দুটো ভাগে ভাগ করেছে, থিওরি এবং ল্যাব। মানে এই প্রতিটাই কিন্তু এক একটা ডেটাকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেল? এটাকে বলা হয় ট্রি লাইক স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল। মানে এই যে ABCD এগুলো হচ্ছে ডেটা, আমি অ্যাকচুয়াল ট্রিকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা দেখালাম। এটাকেই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে এইভাবে লেখা হয়। এটা হচ্ছে এ, এর হচ্ছে আবার দুটো কম্পোনেন্ট, সেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আবার ধর সি থেকে কোনো কম্পোনেন্ট ছিল, তখন এইভাবে আমরা দাগ দিয়ে লিখবো। বোঝা গেছে? তো দেখ এখানে কি বলছে না, হায়ারার্কিক্যাল ডেটা মডেল রেকর্ডের মধ্যে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক সহ একটি গাছের কাঠামোর, যেটাকে আমরা বললাম ট্রি লাইক স্ট্রাকচার, সেটা সংগঠিত হয়। এক্ষেত্রে একটি প্যারেন্ট নোডের অধীনে একাধিক চাইল্ড নোড থাকতে পারে অবভিয়াসলি, কিন্তু প্রতিটি চাইল্ড নোডের একটি প্যারেন্ট নোড থাকে। মানে যেমন ধর আমি বললাম বি, বি এর প্যারেন্ট কি? একটাই। আবার দেখ আমি বললাম ডি, ডি এর প্যারেন্ট কে? একটাই, বি। দুটো কিন্তু প্যারেন্ট না। তো এটা কিন্তু মনে রাখবি। উদাহরণ হচ্ছে অর্গানাইজেশনাল চার্ট, ফাইল সিস্টেম ইত্যাদি। আমি যেমন একটা এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল। সাপোজ আমি বললাম শু, ঠিক আছে, শুজ, এটা একটা ক্যাটাগরি। আচ্ছা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সাপোজ আমি বললাম মেন্স, ছেলেদের জুতো, ঠিক আছে, মেন্স শু। আর একটা হচ্ছে মেয়েদের, ওমেন, ওকে? আবার ধর মেনকে, মানে এই শুটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। দেখ ট্রি লাইক স্ট্রাকচারটা বুঝবি, যেটা কিনা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। সেটা হচ্ছে একটা ক্যাটাগরি আমরা বলতে পারি স্পোর্টস শু, দুটো ক্ষেত্রেই হয়। আমি মেনটাতে লিখছি, ঠিক আছে, এখন মেয়েদের জুতো বেরিয়ে গেছে, স্পোর্টস শু। বা আমি এক লিখতে পারি স্নিকার্স। আচ্ছা, এখানে ধর একটা ক্যাটাগরি লিখতে পারি, সেটা কি ওমেন শুজ হচ্ছে ধর হাই হিল লিখলাম, হিল জুতো, হাই হিল। আশা করি বুঝতে পারছিস কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয় হায়ারার্কিক্যাল মডেলে। এটা খুবই ওল্ড একটা কনসেপ্ট, যেখানে এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে ডেটাকে স্টোর করা হতো, এখন কিন্তু হয় না। এখন যেটা আমরা ইউজ করি কারেন্ট নাওয়াডেজ, ভেরি পপুলার, সেটা হচ্ছে RDBMS। RDBMS হচ্ছে মানে রিলেশন, অর্থাৎ ডেটাকে আমরা টেবিলে স্টোর করি, ভেরি পপুলার। ঠিক আছে, RDBMS হবে। তো ক্যারেক্টারিস্টিক্স কি বলছে দেখ, এক, হায়ারার্কিক্যাল মডেল হলো বৃক্ষ অর্থাৎ ট্রি এর ন্যায় সজ্জিত এক প্রকারের ক্রমোচ্চ শ্রেণীবিভাগ। দুই হচ্ছে এই মডেল রেকর্ডগুলি ট্রি স্ট্রাকচারে সম্পর্কিত থাকে, এই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। তিন হচ্ছে একটি ট্রি কতকগুলি নোডের মাধ্যমে গঠিত হয়, নোড তো বুঝতেই পেরেছিস, এবং এই নোডগুলি হলো রেকর্ড বা এন্টিটি বলা হচ্ছে, এবং ট্রি এর সর্বোচ্চ নোডকে রুট নোড বলা হয়। বোঝালাম? এখানে আমাকে বল রুট নোড কোনটা হবে, এই শুটা হবে কিন্তু রুট নোড, ঠিক আছে? আবার আমি যদি এই স্ট্রাকচারটায় আসি, এই কলেজ, এইটা কিন্তু তখন রুট নোড হয়ে যাবে, গট ইট? এটা তখন রুট নোড হয়ে যাবে, ঠিক আছে? বলছে ট্রি এর বিভিন্ন স্তরের নোডগুলিকে প্যারেন্ট চাইল্ড সম্পর্কে আবদ্ধিত থাকে। এই যে প্যারেন্ট চাইল্ড, যেমন শু থেকে একটা ক্লাসিফিকেশন এসেছে মেন শু, তো মেন শুটা এই যে ক্যাটাগরি, এটার যে রেকর্ড সেটাকে হচ্ছে চাইল্ড নোড, এবং এই কোথা থেকে এসেছে? অ্যাকচুয়াল যে শুয়ের ক্যাটাগরি, তো এটা হচ্ছে প্যারেন্ট, এরকম ব্যাপারটা। এবং লাস্ট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মডেলে নোডগুলির মধ্যে রিলেশনশিপের ধরন সব সময় ওয়ান টু মেনি থাকে। ওয়ান টু মেনি মানে, যেমন আমি এখানে একটু নিচে লিখে দিই
সাপোজ টিচার একটা টিচার অনেক স্টুডেন্টকে কিন্তু পড়াতে পারে, তাই না? তো টিচার হচ্ছে ওয়ান এবং মেনি স্টুডেন্টস, এই যে রিলেশনশিপ সেটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ। বিভিন্ন ক্যাটাগরি হয়, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এগুলোও আমরা পরে পড়বো। তো ওয়ান টু মেনি কিরকম, যেমন এই যে কলেজ থেকে দেখ এসেছে ডিপার্টমেন্ট এবং অ্যাডমিন, তাই জন্য বলছে ওয়ান টু মেনি। আবার ডিপার্টমেন্ট থেকে 3টে এসেছে, সায়েন্স, আর্টস, কমার্স, ওয়ান টু মেনি। বোঝা গেছে? অ্যাডভান্টেজেস কি কি না, ক্রমোচ্চ শ্রেণী বিভাগের মাধ্যমে বিভিন্ন স্তরের মধ্যে সম্পর্ক এবং হায়ারার্কিক্যাল ডেটাবেসে খুব সহজেই এই মডেলের মাধ্যমে তৈরি করা যায়। মেইন যদি অ্যাডভান্টেজ বলি, এখানে না সার্চিং অফ ডেটা সেটা খুব ফাস্ট হতো, মানে ইজি হতো ডেটাকে সার্চিং করা। আর যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যখন রিয়েল অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করা হতো ফিজিক্যাল লেভেলে, তখন অনেকটাই কমপ্লেক্স হয়ে যেত, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে চলে যেত। যাই হোক, সেকেন্ড পয়েন্ট বলছে এই মডেলের মাধ্যমে ডেটা শেয়ারিং খুব ভালো হয় অবভিয়াসলি। থার্ড বলছে ডিবিএমএসে প্রথম সুরক্ষা প্রদান এই মডেলের মাধ্যমেই করা হয়, এবং এটা আমি বললাম হায়ারার্কিক্যাল যে ডেটা মডেল, এটা অনেকটাই পুরনো একটা কনসেপ্ট, ওল্ড ইউজ, সেখানে ডেটা সিকিউরিটির ক্ষেত্রে এটাই ফলো করা হতো, বাট এখন কিন্তু আর করা হয় না। আর লাস্ট হচ্ছে এই মডেলের সাহায্যে ওয়ান টু মেনি রিলেশনশিপে প্রচুর পরিমাণ ডেটা নিয়ে খুব সহজে কাজ করা যায়। মানে থিওরিটিক্যালি ভাবলে সেটা ইজি, বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে যখন ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে তখন কিন্তু এটা অনেকটা কমপ্লেক্স হয়ে পড়ে। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা এখানে দেখ, এই যে বলছে অসুবিধা না, এই ডেটা মডেলের ভিত্তিতে ডেটাবেস ডিজাইন করা সহজ হলেও ডেটাবেস তৈরি করা বেশ জটিল। এই যে ডিজাইনটা করছে থিওরিটিক্যাল, যেটা অনেকটা সোজা মনে হচ্ছে, বাট যখন অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন পার্টটা আসছে অনেকটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সেকেন্ড, এই ডেটা মডেলের এক নোড থেকে অন্য কোনো দূরবর্তী নোডে পৌঁছানো অসুবিধাজনক। একটা নোড থেকে অন্য একটা দূরবর্তী নোড, যেমন এই যে এক্সাম্পলটা আছে, সাপোজ ল্যাব, এটাও একটা নোড, তো এই যে এটা একটা নোড, এখান থেকে আমি অ্যাডমিন নোডে যেতে চাইছি, দেখ কোনো পাথ নেই। এখন প্রশ্ন হচ্ছে স্যার পাথ কি? পাথ মানে যে লাইনগুলোকে ভাবতে পারিস, মানে এটা ধর একটা রাস্তা আছে, এই বরাবর যাবো, আমি ডেটাকে খুঁজে পাবো, তো এখানে কোনো পাথ নেই, সেটা একটা প্রবলেম ছিল, যেটা সলভ করার জন্য তখন এসেছে আমাদের এরপরে নেটওয়ার্ক মডেল, যেখানে একটা চাইল্ডে দুটো প্যারেন্ট থাকতে পারে। ঠিক আছে, মানে বাস্তবে এটা কেমন একটা, বাট থিওরিটিক্যাল ওখানে আছে। ঠিক আছে, দেখ থার্ড বলছে এই ডেটা মডেল নমনীয় নয়, মানে ফ্লেক্সিবল নয়। ঠিক আছে, কোনো নোডের অবস্থান পরিবর্তিত হলে বা কোনো নতুন নোড সংযোজিত হলে ডেটাবেসে পরিবর্তন করাও কাজটিও অনেকটা জটিল হয়ে যেত। ঠিক আছে, নিউ নোড মানে কোনো নিউ এন্টিটি রেকর্ড স্টোর করতে হবে, তখন অ্যাড করা, ইমপ্লিমেন্ট করা, সেগুলো জটিল হয়ে যেত। এবারে আসলো নেটওয়ার্ক মডেল, কিছুই না, জাস্ট হায়ারার্কিক্যাল মডেলেরই এক্সটেনশন ভার্সান হচ্ছে নেটওয়ার্ক মডেল। ঠিক আছে, যেখানে আমি বললাম একটা চাইল্ড নোডের মোর দ্যান ওয়ান প্যারেন্ট নোড থাকতে পারে, এটা একটু মেন ডিফারেন্সটা মনে রাখবি, এবং যে রিলেশনশিপ হয় সেটা ওয়ান টু ওয়ান অ্যান্ড মেনি টু মেনি। আমরা একটু পড়ি থিওরিটা। বলছে হায়ারার্কিক্যাল মডেলের সীমাবদ্ধতা দূর করার জন্য নেটওয়ার্ক মডেলের উদ্ভাবন করা হয়। যে লিমিটেশনসগুলো ছিল, ড্রব্যাকসগুলো ছিল, সেটাকে ওভারকাম করতে আমাদের নেটওয়ার্ক মডেল কিন্তু আসলো। এই মডেলের রেকর্ডগুলি সাধারণত প্যারেন্ট চাইল্ড সম্পর্কে থাকে, কারণ হায়ারার্কিক্যাল মডেলেরই তো এক্সটেনশন ভার্সন, তাহলে ওখানে যেভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করা হতো প্যারেন্ট চাইল্ড এই রিলেশনে, এখানেও সেমভাবেই করা হবে। বলছে তবে এখানে একটি চাইল্ড নোডের একাধিক প্যারেন্ট নোড থাকতে পারে। এইভাবে প্যারেন্ট ও চাইল্ড নোড বিন্যস্ত থাকার ফলে একটি নেটওয়ার্ক তৈরি হয়, তাই জন্য বলা হচ্ছে নেটওয়ার্ক মডেল। যেমন তোরা পড়েছিলি নেটওয়ার্ক মানে কি, সাপোজ এখানে কোনো সার্ভার আছে এবং এর সাহায্যে বিভিন্ন ওয়ার্কস্টেশন বা আমরা নোড বলি, সেগুলো কিন্তু কানেক্টেড থাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে, কমিউনিকেশন নেটওয়ার্ক, এরকম ব্যাপারটা। ওকে, তারপরে বলছে এখানে নোডগুলির মধ্যে একটি জটিল সম্পর্ক তৈরি হয়। উদাহরণ, বীমা সংস্থার ক্লায়েন্ট পলিসি সম্পর্ক, এয়ারপ্লেন সিস্টেমে যেখানে ক্লায়েন্ট পলিসি, সেখানে নেটওয়ার্ক মডেল ফলো করা হয়। ক্যারেক্টারিস্টিক্স দেখ, বলছে নেটওয়ার্ক মডেলের সাথে হায়ারার্কিক্যাল মডেলের সাদৃশ্য আছে, তবে নেটওয়ার্ক মডেলে একটি চাইল্ড নোডের একাধিক প্যারেন্ট নোড থাকতে পারে। ওই ডেফিনেশনটাই এখানে লেখা আছে অ্যাজ আ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেলে 3টি সাধারণ উপাদান, একটা হচ্ছে রেকর্ড টাইপ, ডেটা আইটেম অ্যান্ড লিঙ্ক। লিঙ্ক মানে এই যে পাথগুলো, এই যে এটাকে বলা হচ্ছে লিঙ্ক একটা, বোঝা গেল, এটা একটা লিঙ্ক, এই যে এগুলো লিঙ্ক বলা হচ্ছে। ডেটা আইটেম মানে যেটা স্টোর করা হবে, আর রেকর্ডটা কি টাইপের সেইটা। থার্ড হচ্ছে এই মডেলের রিলেশনশিপ সেট প্রধানত 2 ধরনের রেকর্ড টাইপ নিয়ে গঠিত, একটা হচ্ছে ওনার রেকর্ড আর একটা হচ্ছে মেম্বার রেকর্ড। সাধারণত প্যারেন্ট রেকর্ডকে ওনার রেকর্ড বলা হয় এবং চাইল্ড রেকর্ডকে মেম্বার রেকর্ড বলা হয়, জাস্ট টার্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে।
যেটাকেই হায়ারার্কিক্যাল মডেলে প্যারেন্ট চাইল্ড বলা হচ্ছিল সেটাই এখানে ওনার মেম্বার বলা হচ্ছে। সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই মাথাতে, এর থেকে বেশি রাখার দরকারও নেই। ওকে, ফোর্থ হচ্ছে নেটওয়ার্ক ডেটা মডেলে রেকর্ডগুলি যে রিলেশনশিপটা একটু মনে রাখবি, ডিফাইন্স দিলে এরকমভাবে লিখতে হবে, 1-to-1 রিলেশনশিপ আর মেনি-টু-মেনি রিলেশনশিপ। একটা শর্ট কোশ্চেন দিতে পারে, নেটওয়ার্ক মডেলে কি রিলেশনশিপ ফলো করা হয়, সেটা কিন্তু 1-to-1 বা মেনি-টু-মেনি, এটা লিখতে হবে। বোঝা গেছে? নাও লেটস ডাইভ ইনটু দ্য অ্যাডভান্টেজেস। দেখো কি বলছে না, হায়ারার্কিক্যাল মডেলের মতো নেটওয়ার্ক মডেল ডিজাইন করা সহজ, আমরা থিওরিটিক্যাল যখন ডিজাইন করছি এটা সহজ। সেকেন্ড বলছে এই ডেটা মডেলের সাহায্যে 1-to-1 এবং মেনি-টু-মেনি একই কথা, যে রিলেশনশিপটা দেখা যাচ্ছে, প্রকাশ পায়। থার্ড বলছে এই ডেটা মডেলের সাহায্যে ডেটা আইটেম খুব সহজে অ্যাক্সেস করা যায়, যেহেতু হায়ারার্কিক্যাল মডেলই এক্সটেনশন ভার্সন, তো সেম অ্যাডভান্টেজ থাকবে। 4 হচ্ছে নেটওয়ার্ক মডেল ডেটাবেস ইন্টিগ্রিটি সুনিশ্চিত করে, অর্থাৎ কোনো ওনার রেকর্ড ছাড়া মেম্বার রেকর্ডকে বোঝানো যায় না। মানে চাইল্ড নোড আছে, প্যারেন্ট নোড নেই, এরকম তো হয় না। তো নেটওয়ার্ক মডেলে অবশ্যই ওনার রেকর্ড থাকতে হবে, তারপরে কিন্তু আমরা মেম্বার রেকর্ডকে অ্যাক্সেস করতে পারবো, যেটা কিনা ডেটাবেসকে ইন্টিগ্রিটি প্রোভাইড করছে। ঠিক আছে, অসুবিধা দেখ, নেটওয়ার্ক মডেলের এক ডেটা থেকে অন্য ডেটায় পৌঁছানো বেশ অসুবিধাজনক। অ্যান্ড সেকেন্ড বলছে নেটওয়ার্ক মডেলে ডেটাবেস তৈরি করার পদ্ধতি জটিল হবেই। নেটওয়ার্ক মডেল দিয়ে যদি কোশ্চেন দেয়, এই ছবিটা কিন্তু রাখতে হবে এবং 2-3টে পয়েন্ট লিখতে হবে। আমি ইংলিশ ভার্সনটা একটু এখানে দেখিয়ে দিই এক্সাম্পল। এখানে ডেটা মডেলের ডেফিনেশনটা দেওয়া আছে। ভেরিয়াস ডেটা মডেলস হচ্ছে টপিক, তার মধ্যে ফিজিক্যাল মডেল যেটা কিনা ডেসক্রাইবস ডেটা অ্যাট দ্য লোয়েস্ট লেভেল, মানে ডেটা অ্যাবস্ট্রাকশনটা সেখানে ভেরি লো। আচ্ছা, এটা একটা বলে দিই, মেন ইন্টেনশন কী ছিল ডেটা মডেলের, ডেটাকে রিপ্রেজেন্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা অ্যাবস্ট্রাকশনটা অ্যাচিভ করা, সেটাও কিন্তু ডেটা মডেলের একটা লক্ষ্য ছিল। ঠিক আছে, আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন কিন্তু আগে পড়েছি, যেখানে যেগুলো হচ্ছে কমপ্লেক্স ডিটেলস সেগুলো কিন্তু ইউজার থেকে হাইড করা হয় এবং যেটা শুধুমাত্র প্রয়োজনীয় ইউজারকে সেটাই দেখানো হয়। ঠিক আছে, যেটা ওই ফিজিক্যাল ডেটা মডেলেরই দুটো ভাগ, ইউনিফাইং আর একটা হচ্ছে ফ্রেম মেমোরি মডেল। আর সেকেন্ড হচ্ছে রেকর্ড বেসড লজিক্যাল মডেল। এই যে এক্সাম্পল দিয়েছে হায়ারার্কিক্যাল মডেলে, দেখ বলছে দিস মডেল ইজ দ্য ওল্ডেস্ট অফ ডেটাবেস মডেল ক্রিয়েটেড বাই IBM ডিউরিং 1960s, সেই সময় ইউজ করা হতো। এখানে এক্সাম্পল দিয়েছে, তোরা এগুলো পড়লেই বুঝতে পারবি, জাস্ট লাইন বাই লাইন পড়বি। এটা একটা রুট নোট এখানে বোঝাচ্ছে, তার আন্ডারে এই যে গড়িয়াহাট আছে, এসপ্ল্যানেড আছে, দমদম, আর এগুলো হচ্ছে ফোন নাম্বার। এই যে পাশে স্কিমাটা ডিজাইন করেছে, এই যে স্কিমা হচ্ছে ডেসক্রিপশন অফ ডেটাবেস, মানে গড়িয়াহাট এটা কী বোঝাচ্ছে, এটা একটা ব্রাঞ্চ নেম বোঝাচ্ছে, তার পাশে একটা ফোন নাম্বার বোঝাচ্ছে। ঠিক আছে, তার আন্ডারে দেখ আরও দুটো এসেছে, মানে এটা হচ্ছে কাস্টমার নেম আর এটা কি বলছে, অ্যাড্রেস বলছে। এই যে কলকাতা 19, রোহনের সেটা হচ্ছে কলকাতা 17, এগুলো হচ্ছে অ্যাড্রেস। তার আন্ডারে কোনো অ্যাকাউন্ট আছে, মানে গড়িয়াহাটের ব্রাঞ্চে অভিকের একটা অ্যাকাউন্ট আছে, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে AC21 এবং কত ব্যালেন্স আছে 25,000। বোঝা গেল? তো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। যেমন এদের প্রত্যেকেরই একটা করে অ্যাকাউন্ট আছে, কিন্তু এখানে দেখ যে শাকিল আছে তার দুটো অ্যাকাউন্ট আছে, এটা একটা এটা একটা, তাই জন্য এইভাবে বুঝিয়েছে। বোঝা গেল? এই যে দ্য এক্সাম্পল শোন অ্যাবাভ হ্যাজ 3 রেকর্ডস, ব্রাঞ্চ, কাস্টমার, অ্যাকাউন্ট। জাস্ট রিডিং পড়বি, বুঝতে পারবি। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব দেওয়া আছে। দেন নেটওয়ার্ক মডেল কীভাবে লিখতে হবে সুন্দর করে এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া থাকে, এবং তার সাথে কী কী কোশ্চেন হতে পারে 1, 2 এটাও নিয়ে নিবি। আচ্ছা, এই বইটা কিন্তু রুডিমেন্টস অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের আমার বিশেষ করে খুব পছন্দের একটা বই ইংলিশ ভার্সানের, হ্যাঁ, জয়দেব ভট্টাচার্যের। এই যে রুডিমেন্টস অফ কম্পিউটার সায়েন্স, তো বাজারে বেরিয়েছে নাকি আমি জানি না, মার্কেটে তোরা খোঁজ নিলে দেখতে পারিস একবার, খুব ভালো বই। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দেবো, তোরা একবার পড়ে নিবি। এবার আমরা পড়বো রিলেশনাল মডেল। এ তো আগেও আমরা পড়েছি, যেখানে ডেটাকে 2D স্ট্রাকচারে স্টোর করা হচ্ছে, মানে টেবিল ফরম্যাটে। ওকে, রিলেশনাল ডেটা মডেল কি বলছে দেখ, বলছে রিলেশনাল ডেটা মডেল হলো ডেটাবেস সিস্টেমের একটি জনপ্রিয় মডেল, যেখানে তথ্য অর্থাৎ ডেটাটাকে টেবিল আকারে সংরক্ষিত করা হয় এবং একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। যেমন বোঝাচ্ছিলাম, একাধিক টেবিল মানে কি, সাপোজ স্টুডেন্ট একটা টেবিল আছে এবং টিচার টেবিল আছে, তাদের মধ্যে কি রিলেশনশিপ হবে সেইটা একটা স্টোর করা হয়। এই যে রিলেশনশিপটা করা হয়, তাদের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকে। ঠিক আছে, কমন অ্যাট্রিবিউট নয়তো হবে না। যেমন এখানে তো স্টু-আইডি সংক্ষেপে লিখছি, অর্থাৎ স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে আমাদের টিচার টেবিল, মানে যে স্টুডেন্টটাকে পড়ায় তার আইডি হচ্ছে এখানে স্টোর করা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে রো কলাম, এবং স্টুডেন্ট নামের যে টেবিলটা থাকবে তাতেও একটা কমন অ্যাট্রিবিউট থাকবে স্টু-আইডি, যার সাহায্যে কিনা এই যে স্টু-আইডি এখানেও আছে এখানেও আছে, এদের মধ্যে রিলেশনশিপটা ফর্ম করা যাবে। ওকে, এগুলো প্র্যাকটিক্যালিও আমরা করব SQL যখন শিখব। বলছে প্রতিটি টেবিল
রো অ্যান্ড কলম নিয়ে গঠিত এই টেবিলকে রিলেশন বলা হয়। আমি আগে বলেছিলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনটেক্সটে টেবিলকে রিলেশন বলা হয়। আবার এন্টিটি মানেও একটা টেবিলই, সেটা হচ্ছে ইআর মডেলে বোঝানো হয়। ঠিক আছে, দেখ এই ডেটা মডেলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিকজ নাওয়াডেজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ডেটা মডেল। ওকে, এবং বলছে এটি তৈরি হয় রিলেশনাল বীজগণিত অর্থাৎ রিলেশনাল অ্যালজেব্রার ওপর ভিত্তি করে। এটাও একটা চ্যাপ্টার আছে, 3rd চ্যাপ্টার রিলেশনাল অ্যালজেব্রা। সেখানে বিভিন্ন ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করা হয়, সব শিখিয়ে দেবো ইজি করে। শুধু চ্যানেলটাকে ফলো করতে হবে, তোদের থাকতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে। ডাউট হলে আমাকে বলবি, ডাউট ক্লিয়ার করে দেবো, ব্যাস আর কি চাই। চলো নেক্সট হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ RDBMS ডেটা মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়। ঠিক আছে, এক্সাম্পল দিয়েছে একটি বিদ্যালয়ের ডেটাবেসে টেবিল, আচ্ছা একটি বিদ্যালয়ের ডেটাবেসে টেবিলে ছাত্রছাত্রী সংক্রান্ত স্টুডেন্ট টেবিল রয়েছে এবং অন্যদিকে কোর্স একটা টেবিল রয়েছে। তাহলে এদের মধ্যে কি দেখ, একটা স্টুডেন্ট মেনি কোর্স কিন্তু বাই করতে পারে। কি বলছে এখানে দেখি, বলছে এই দুটির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ছাত্রছাত্রীর কোনো কোর্সে ভর্তি হতে পারে এই দুটি টেবিলের সম্পর্কের উপর ভিত্তি করে। যেমন বলছে একজন ছাত্র বা ছাত্রী একাধিক কোর্সে ভর্তি হতে পারে, ঠিক, এবং একটি কোর্সে একাধিক ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। মানে দু রকম দিক থেকে দুটো ভিউ আমরা পাচ্ছি। ঠিক আছে, এই যে টেবিল আকারে বুঝিয়েছে এখানে, যেমন আইটেম একটা টেবিল আর একটা টেবিল নিয়েছে অর্ডার ডিটেলস। এখন একটু ভালো করে খেয়াল করে দেখ, আইটেম কোড এটা একটা কমন অ্যাট্রিবিউট কোথায় আছে, আইটেম টেবিলে, এবং অর্ডার ডিটেল বলে যে টেবিলটা ছিল সেখানেও আইটেম কোড আছে। তার মানে এই টেবিলটা কানেক্টেড হলো। এখন যদি আমার কোনো ইনফরমেশন লাগে, ডিটেলস লাগে, তখন কিন্তু দুটো টেবিল থেকেই রেকর্ড আমরা ফেচ করতে পারবো। যেমন এর একটা টেবিল দেখ ডেটা ফেচ করেছে, সেটা হচ্ছে আইটেম কোড আছে যেটা কিনা 11, কিন্তু নিচ্ছে অর্ডার ডেট আর কোয়ান্টিটি। এখন অর্ডার ডেট আর কোয়ান্টিটি এটা কোন টেবিলে আছে, অর্ডার ডিটেলসে আছে। তার মানে এই টেবিল থেকে ফেচ হবে, বোঝা গেছে? তাই তো হয়েছে, দু জায়গায় 11 পেয়েছে, এখানে একটা 11, এখানে একটা 11, সেই ডেটাটাই এখানে ফেচ হয়েছে, বোঝা গেল? তো ডেটাকে বেসিক্যালি টেবিল ফরম্যাটে কিন্তু স্টোর করা হয়। ক্যারেক্টারিস্টিক্স দেখ, এক বলছে রিলেশনাল মডেল কতকগুলি টেবিলের ব্যবহারের মাধ্যমে ডেটা ও ডেটার সমূহের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, মানে ওদের মধ্যে কি রিলেশনশিপ আছে সেইটা দেখায়। সেকেন্ড হচ্ছে রিলেশনাল মডেল হলো একটি রেকর্ড বেসড মডেল। রেকর্ড মানে কি, রেকর্ড মানে টাপেল। আমি বলেছিলাম রেকর্ড মানে কি একটা টাপেল বলা হয়, কিন্তু এই যে এটা একটা টাপেল মানে রো, সেটাকেই বলা হচ্ছে একটা রেকর্ড। ওকে, তাই জন্য বলা হয় রেকর্ড বেসড মডেল। 3 হচ্ছে এই মডেলে রেকর্ডগুলি একটি নির্দিষ্ট ফরম্যাটে থাকে। এবার এই ফরম্যাটটা কি হবে সেটা নির্ভর করছে কিসের ওপর, না টেবিলের ফিল্ড সমূহ কী কী অ্যাট্রিবিউট আছে সেই ফিল্ডগুলোর ওপর, এবং তাদের ডেটা টাইপ কি, মানে কি টাইপের ডেটা স্টোর করা হচ্ছে তাদের ওপর নির্ভর করছে। ঠিক আছে, 4 হচ্ছে এই মডেলের সাহায্যে ইআর মডেলের তুলনায় লো লেভেল ডেটাবেস ডিজাইন করা যায়। আচ্ছা ইআর মডেল আমরা এক্ষুনি পড়বো। ইআর মডেলে যেখানে জাস্ট আমরা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করছি, আমি একটু আগে দেখালাম না, অ্যাট্রিবিউটটাকে ইলিপস দিয়ে বোঝানো হলো, তারপরে এন্টিটি যেটা সেটা রেক্ট্যাঙ্গেল সাইন দিয়ে বোঝানো হচ্ছে, শেপ দিয়ে, এবং রিলেশনশিপ যেটা ডায়মন্ড শেপ দিয়ে, আরও হয় স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি, এগুলো সবই পড়বো আমরা আস্তে আস্তে। এটা তো সবাই লেকচার 3 হচ্ছে, যত লেকচার এগাবে আরও ডিপে আমরা যাব। ওকে চলো নেক্সট অ্যাডভান্টেজেস আমরা পড়বো। সেটা হচ্ছে রিলেশনাল মডেল হায়ারার্কিক্যাল মডেল এবং নেটওয়ার্কের মডেল অপেক্ষা সহজতর, মানে ইমপ্লিমেন্টেশনটা ইজি, রিয়েল লাইফেও ইমপ্লিমেন্টেশন করা অনেক ইজি হয়ে যায়, মানে যেটা প্র্যাকটিক্যালি। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এই ডেটা মডেল নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল অ্যান্ড নিয়ন্ত্রণ করা সহজ, ম্যানেজমেন্ট করাটা ভেরি ইজি হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে রিলেশনাল মডেলের ওপর রিলেশনাল অ্যালজেব্রা ও রিলেশনাল ক্যালকুলাস প্রয়োগের মাধ্যমে টেবিলগুলির ওপর অনেক অপারেশন করা যায়। কেউ অঙ্কে যদি এই টার্মগুলো শুনে দেখিস, মানে সেট ইউনিয়ন বলা হয়, সেটের কনসেপ্টটা থাকবে। ঠিক আছে, সেট ইন্টারসেকশন বলা হয়, সেট ডিফারেন্স বলা হয়। তো সেই রকম ইউনিয়ন মানে হচ্ছে যোগ করা, মানে দুটো ডিফারেন্ট টেবিলে যা রেকর্ড আছে সেগুলোকে মার্চ করে একটা টেবিলে রেকর্ড বানানো হয়, এরকম ব্যাপার। ঠিক আছে, তাই বলছে রিলেশনাল অ্যালজেব্রা এবং রিলেশনাল ক্যালকুলাস প্রয়োগের মাধ্যমে টেবিলগুলির ওপর অনেক অপারেশন করা যায়। ফোর্থ হচ্ছে রিলেশনাল মডেল কোনো নির্দিষ্ট ডিবিএমএস এর ডেটাবেস ডিজাইনের ওপর নির্ভরশীল নয়। ডিসঅ্যাডভান্টেজ দেখো, বলছে রিলেশনাল ডেটা মডেল প্রয়োগের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন গণনাকারী হার্ডওয়্যার এবং স্টোরেজ ডিভাইস প্রয়োজন। এটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে হয় তাই লিখেছে। সেকেন্ড হচ্ছে এই মডেলের সাহায্যে খুব সহজে ও দ্রুত ডেটাবেস ডিজাইন করা যায়, টেবিল ফরম্যাটে ডেটা স্টোর করা ইজ ভেরি ইজি। তাই অনেক সময় নিম্নমানের ডেটাবেস ডিজাইনের কারণে সিস্টেমের গতি মন্থর হয়, মন্থর মানে স্লো হয়ে যায়, সেইটা বলছে। আচ্ছা এইবার হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডেটা মডেল। দেখ মেন হচ্ছে টার্মগুলো যে 4টে আমি টাইপ বলেছিলাম ওপরে, আমি একটু
উপরে স্ক্রল আপ করছে, দেখ এই যে টাইপগুলো ইয়ার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, জাস্ট কীভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা মাথার মধ্যে একটা ছবি তৈরি করে নেয়। এখন আমরা পড়ছি ইয়ার মডেল, যেখানে আমরা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করি। এই যে একটা উদাহরণ দেওয়া আছে, স্টুডেন্টের রোল নাম্বার আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে, অ্যাড্রেস আছে, এগুলো কি তার অ্যাট্রিবিউট। এবং এই যে দেখ এন্টিটির মধ্যে আয়তাকার বক্স অর্থাৎ রেক্ট্যাঙ্গেল যে শেপ, সেটা দিয়ে কি বোঝানো হয়, একটা এন্টিটিকে বোঝানো হচ্ছে, বোঝা গেছে। তারপর হচ্ছে উপবৃত্তাকার বক্স, হ্যাঁ ঠিকই বলেছিলাম, ইলিপস মানে হচ্ছে উপবৃত্ত, এটাকে বলা হচ্ছে এন্টিটির অ্যাট্রিবিউটগুলিকে বোঝায়, অ্যাট্রিবিউট মানে ফিল্ডগুলো। ডায়মন্ড যে শেপটা সেটাকে বোঝানো হয় একটা রিলেশনশিপ, মানে দুটো এন্টিটির মধ্যে কি সম্পর্ক, যেমন স্টুডেন্ট আর রেজাল্ট, এদের মধ্যে কি হবে সম্পর্ক, রেজাল্ট পাবলিশ হবে, তো সেটা বলছে পাবলিশ, বোঝা গেছে। এবং 4 হচ্ছে লাইন, যেটা কিনা কানেক্ট করছে, ঠিক আছে, একটা পাথ প্রোভাইড করে, যেটা অ্যাট্রিবিউট ও এন্টিটি হতে পারে বা রিলেশনশিপ ও এন্টিটি হতে পারে, তাদের মধ্যে সংযোগকারী মাধ্যম, কানেকশনটা প্রোভাইড করছে, ঠিক আছে। তো এই হলো বেসিক্যালি ইয়ার মডেল, যেখানে আমরা ডেটাটা যেটা স্টোর হবে সেটা ইয়ার ডায়াগ্রামের সাহায্যে বোঝাই। ইয়ার ডায়াগ্রামের পরেই সেটা হচ্ছে আমাদের লজিক্যাল লেভেল চলে আসে, যেখানে আমরা রিলেশনাল অ্যালজেব্রা, এবং রিলেশনাল অ্যালজেব্রার পরে তবে সেটাকে নর্মালাইজ করা হয়, অনেক কনসেপ্ট আছে, নর্মালাইজেশন করা হয়, দেন তারপরে গিয়ে অ্যাকচুয়াল ফিজিক্যাল লেভেলে ইমপ্লিমেন্টেশন করা হয়, ঠিক আছে। দুম করে কিন্তু ফিজিক্যাল লেভেলে ইমপ্লিমেন্ট করা হয় না। তো দেখো ইয়ার মডেল সম্পর্কে আমরা পড়ি, বলছে এটি ডেটাবেস ডিজাইনের জন্য একটি উচ্চ স্তরের অর্থাৎ হাই লেভেল ডায়াগ্রাম, এটা আমরা বলতে পারি। আচ্ছা আমি এখানে একটা ফ্লো এঁকে দিই, তোদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। চলো কোথায় করব, এখানেই করে দিচ্ছি। ফার্স্ট যেটা 1 নম্বর, সেটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। ইউজার রিকোয়ারমেন্ট, ইউজার কি চাইছে, সাপোজ কোনো একটা ডেটাবেস ডিজাইন করতে হবে, একদম প্রাথমিক মানে ফার্স্ট যে লেভেলটা হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট, মানে এখানে ডেটাটা কি কি থাকবে, কীরকমভাবে কি ডেটা স্টোর হবে, কি কি ফিল্ড লাগবে, সেইগুলো আমরা জানলাম। সেকেন্ড, এটাকে এবার একটা হাই লেভেল, ঠিক আছে, হাই লেভেল ডায়াগ্রাম বলতে পারি, বা হাই লেভেল ডেটা মডেলও বলতে পারি, যেটা কিনা বেসিক্যালি ইয়ার ডায়াগ্রামকে বোঝায়, ঠিক আছে, বা কনসেপচুয়াল ডায়াগ্রামও বলে, ইয়ার ডায়াগ্রাম। এরপরে চলে আসে লজিক্যাল লেভেলে, লজিক্যাল লেভেলে যেখানে আমরা আরডিবিএমএস অর্থাৎ টেবিল আকারে স্টোর করা হয়। 4 নম্বর চলে আসে নর্মালাইজেশন। নর্মালাইজেশন এটা বেসিক্যালি একটা রিলেশনকে ছোট ছোট চাংস টুকরো করা হয়, মানে বিভিন্ন ছোট ছোট টেবিলে ভাগ করা হয়। নর্মালাইজেশন ভীষণ ইম্পর্টেন্ট, মানে অনেক অসুবিধা চলে আসে, অ্যানোমালিজ, ঠিক আছে, সেগুলো আমরা যখন পড়বো বুঝতে পারবি। তারপরে গিয়ে 5 নম্বরে আমাদের ফিজিক্যাল লেভেলে ইমপ্লিমেন্টেশনটা হয়, এই স্টেপটা ফ্লোটা মনে রাখবি। তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল লেভেল, মানে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। তাই জন্যই বলছে এই যে এটি ডেটাবেস ডিজাইনের একটি উচ্চ স্তরের ধারণা ভিত্তিক বা কনসেপচুয়াল ডেটা মডেল। ইয়েস, কনসেপচুয়াল, এখানে বলছিলাম হাই লেভেল ডায়াগ্রামটাকে কনসেপচুয়াল ডায়াগ্রামও বলতে পারি, ঠিক আছে, যা ডেটাবেসের গঠন ও সম্পর্ক নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এই ডেটা মডেলটি এন্টিটি এবং তার কি অ্যাট্রিবিউটস আছে এবং তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটাকে গ্রাফিক্যালভাবে উপস্থাপন করে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, বোঝা গেছে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। তারপরে বলছে এন্টিটি কি না, এটি একটি বাস্তব জগতের সাথে সম্পর্কিত কোনো বস্তু যা ডেটাবেসে সংরক্ষিত করা হয়। একটি এন্টিটির এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকে, উদাহরণ স্টুডেন্ট এবং রেজাল্ট এন্টিটি বিভিন্ন হতে পারে, স্টুডেন্ট নিয়ে নে, টিচার নিয়ে নে, এমপ্লয়ি নিয়ে নে, ডিপার্টমেন্ট, যা কিছু কোর্স, সবই এক একটা এন্টিটি, রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি হতে হবে, ঠিক আছে। বলছে অ্যাট্রিবিউট এন্টিটির নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্দেশ করে, যেটা কিনা ইউনিকলি আইডেন্টিফাই করছে ফ্রম আদার্স এন্টিটিস, ওকে। উদাহরণ স্টুডেন্ট এন্টিটির অ্যাট্রিবিউটগুলো হলো রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সেটাই এক্সাম্পল এখানে দিয়েছে, একবার ডাইরেক্ট এখানে দেখে এটা আমি বুঝে দিলাম, এক্ষুনি তো বুঝিয়ে দিলাম জাস্ট কিছুক্ষণ আগেই। এর মধ্যে ছবিটা কি বোঝাচ্ছে, কীভাবে রিলেশনশিপটা ফর্ম করা হয়। এবার এই শেপগুলো কোনটাকে কি রিপ্রেজেন্ট করে সেটা একটু মনে রাখবি। শর্ট কোশ্চেন দেয় কিন্তু 1 মার্কসের ক্ষেত্রে, 1 মার্কসের শর্ট কোশ্চেন দিতেই পারে। সাপোজ বললো এন্টিটির মধ্যে যে রিলেশনশিপ সেটা কোন শেপ দ্বারা বোঝানো হয়, তখন তোদের ডায়মন্ড শেপ কিন্তু লিখতে হবে, ওকে। চলো পড়া যাক। বলছে ওপরের ইয়ার ডায়াগ্রামে স্টুডেন্ট এবং রেজাল্ট এন্টিটি দুটি অ্যাট্রিবিউট সহ দেখানো হয়েছে। এন্টিটি দুটির মধ্যে সম্পর্কের নাম কি দেওয়া হয়েছে, পাবলিশ। রেজাল্ট পাবলিশ হয় যেহেতু স্টুডেন্টের রেজাল্ট, তাই সম্পর্কটা পাবলিশ দিয়েছে, এরকম। বৈশিষ্ট্য
বাস্তব জগতের সাথে সম্পর্কিত ডেটাবেস অবজেক্টকে এন্টিটি বলা হচ্ছে। তাই জন্যই এর যে ক্যাটাগরি সেটাকে দেখবে আমি বলেছিলাম অবজেক্ট বেসড ডেটা মডেল, এবং রিলেশনশিপ হলো এন্টিটিগুলির মধ্যে স্থাপিত সম্পর্ক, একই কথা। তারপরে বলছে এটি একটি লজিক্যাল ডেটাবেস মডেল। 3 বলছে এন্টিটি রিলেশনশিপ মডেলকে সাধারণত এন্টিটি রিলেশনশিপ অর্থাৎ ইয়ার ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা হয়। ওকে। এবং 4 বলছে একটি ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচার বা স্কিমাকে এই মডেলের সাহায্যে প্রকাশ করা হয়। স্কিমা মানে কি? ওভারঅল ডিজাইন বা ডেসক্রিপশন অফ ডেটাবেস, সেটাকে স্কিমা বলা হয়। এবার স্কিমার মধ্যে কে কে আসে না, এন্টিটিটার নাম কি অর্থাৎ রিলেশনটার নাম কি এবং তার কী কী অ্যাট্রিবিউট আছে সেগুলোই তো আসে। আর টাইপসটাও আছে, কী কী ডেটা টাইপস, বাট মেইনলি রিলেশনটার নাম এবং তার কী কী অ্যাট্রিবিউট আছে সেটাই এখানে বোঝানো হলো। 5 হচ্ছে মডেলটি সহজে বোধগম্য হয়। ওকে, তো এই ছিল ক্যারেক্টারিস্টিক্স। সুবিধাও ঘুরে ফিরে সব একই। এই মডেলের সাহায্যে ডেটাবেসের অবজেক্টগুলির মধ্যে সম্পর্ক সোজাসুজিভাবে উপস্থাপিত হয়। বই দেখে পড়ানো জাস্ট তোরা অ্যান্সার কীভাবে লিখবি পরীক্ষায় সেই কারণে, নিজের মতো করে লিখলে তো খুবই ভালো। ছবিটা আঁকবি, মানে এক্সাম্পল কিন্তু দিতেই হবে মাস্ট। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে না, যে কোনো কোশ্চেনই দেখ তার সঙ্গে যদি একটা এক্সাম্পল দিতে পারিস তো খুব ভালো হবে। চলো নেক্সট হচ্ছে এই মডেল চিত্রের মাধ্যমে উপস্থাপিত হওয়ায় সহজে বোধগম্য হচ্ছে। এবং 3 এন্টিটি রিলেশনশিপ মডেল থেকে অন্য যে কোনো ডেটা মডেলে সহজে পরিবর্তন করা যায়। মানে ইয়ার মডেলের ডিজাইনটা আমার কাছে ক্লিয়ার। এইবার সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন আদার্স যে ডেটা মডেল আছে সেখানে আমরা কনভার্ট করতেই পারি। রিলেশনাল মডেলে যেমন টেবিলে ডেটাকে স্টোর করা হবে, করতেই পারি। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি আছে না, ইয়ার ডায়াগ্রাম তৈরির জন্য সর্বজন স্বীকৃত কোনো প্রমাণ চিহ্ন নেই। এটা না লিখলেও হবে, ঠিক আছে, এরকম প্রমাণ চিহ্ন নেই সেটা কিছু না। সেকেন্ড হচ্ছে এই মডেলটি সাধারণত হাই লেভেল ডেটাবেস ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। হাই লেভেল ডেটাবেস ডিজাইন যখন করা হয় তখন ইয়ার ডায়াগ্রামের সাহায্যে করা হচ্ছে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড। তো অবজেক্ট বেসডের মধ্যে আমরা আরেকটা দেখেছিলাম টাইপ, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। দেখ, এই মডেলটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ধারণার ওপর ভিত্তি করে তৈরি একটি ডেটা মডেল। যে পাইথনে তোরা অনেকেই পড়ে থাকতে পারিস, আমিও পড়িয়েছিলাম, মানে কনসেপ্ট তো আলোচনা করেইছিলাম। অবজেক্ট মানে ডেটা প্লাস মেথড ইকুয়ালস টু অবজেক্ট। এটি বাস্তব জগতের কোনো বস্তুর মতো এন্টিটি যেটা। সেকেন্ড হচ্ছে ক্লাস, মানে অবজেক্ট তৈরির কাঠামো, অ্যান্ড মেথড হচ্ছে অবজেক্টের কাজ বা আচরণটাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিহেভিয়ারটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টের থ্রুতে কি করি, ক্লাসের যে ডেটা মেম্বার্স আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারি। ওকে, উদাহরণ দেখ, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হয় OODBMS, যেমন মঙ্গোডিবি। এই টার্মগুলো এখন জেনে লাভ নেই, এগুলো যখন আর একটু কলেজে উঠবি, কিছু মাস পরে তো তোরা কলেজে উঠে যাবি সবাই, তখন এই সাবজেক্ট নিয়ে পড়লে, হায়ার স্টাডি করলে এগুলো তোরা সবই জানতে পারবি। এবার লাস্ট ক্যাটাগরি হচ্ছে সেমি স্ট্রাকচার্ড। এখানে একটা এক্সট্রা দিয়েছে, খুব ভালো এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি যদি বলি ওয়েব পেজ, চলো ওয়েব পেজই বলছি। এবার একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ওয়েব পেজের কালেকশন থাকে, রাইট? আবার ওয়েব পেজে কি থাকে, শুধু কি টেক্সট থাকে না, টেক্সট থাকে, ইমেজেস থাকে, অডিও থাকে, এগুলোও কি এক একটা সব ডেটা। তো নাম শুনেই বুঝতে পারছি সেমি মানে তো অর্ধেক, সেমিস্ফিয়ার বলা হয়, ঠিক আছে, বা সেমি সার্কেল, যেগুলো হাফ সার্কেল। ডেফিনেশন দেখ, বলছে সেমি স্ট্রাকচার ডেটা মডেল হলো এমন এক ধরনের ডেটা সংগঠন পদ্ধতি যেসব ডেটা আংশিক কাঠামোযুক্ত, অর্থাৎ পুরোপুরি স্ট্রাকচার নয়, এই যে, কিন্তু পুরোপুরি কাঠামোবদ্ধ নয়, ফুল স্ট্রাকচার নয়। ওকে, অর্থাৎ এটি স্ট্রাকচার ডেটা, যেটা কিনা RDBMS এর টেবিল বোঝায়, এবং আনস্ট্রাকচার ডেটা, সেটা হচ্ছে টেক্সট, ইমেজ ইত্যাদি, এর মাঝামাঝি অবস্থান করছে, মানে সেমি স্ট্রাকচার ডেটা মডেল তাই বলছে। অ্যান্ড বলছে এর মধ্যে কিছু রিলেশনাল ডেটাবেস কাঠামোগত বৈশিষ্ট্য থাকলেও তা কঠোর স্কিমা অথবা রিজিড স্কিমা অনুসরণ করে না, মানে পার্টিকুলার কোন স্কিমা সেটা কিন্তু ফলো করে না। যেমন তথ্য অর্থাৎ ডেটা টেবিলের ন্যায় সংগঠিত হচ্ছে না, ঠিক আছে। 2 হচ্ছে তথ্যের স্ট্রাকচার সহজে এখানে পরিবর্তন করা যায়, মানে ইজিলি পরিবর্তন যে কেউ করে দিতে পারে। তার হচ্ছে ডেটা পরিবর্তনযোগ্য, অর্থাৎ নতুন তথ্য সহজে যোগ করা যায়, কারণ এটা স্কিমা ভিত্তিক নয়। উদাহরণ বলেছে যে ওয়েব ডেটা, মানে ওয়েব পেজে যে ডেটা থাকে, XML, JSON, HTML তো তোরা শিখেছিলি সেমিস্টার 2-তে। তারপর হচ্ছে NoSQL ডেটাবেস, এখানে ডেটা সংরক্ষণের জন্য নমনীয় স্ট্রাকচার ব্যবহার করা হয়। অ্যান্ড লাস্ট হচ্ছে পোস্ট, কমেন্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়ার ডেটা পুরোপুরি কাঠামোযুক্ত নয়, মানে পার্টিকুলার কোনো ফরম্যাটে কিন্তু স্টোর হচ্ছে না। এবং বলছে সেমি স্ট্রাকচার মডেল ডেটা সংরক্ষণের জন্য নির্দিষ্ট কোনো কাঠামো ব্যবহার না করায় এটি প্রসারযোগ্যতা ও নমনীয়তাকে নিশ্চিত করে। যাই হোক, এটা জাস্ট ফর ইনফরমেশান, জেনে রাখবি সেমি স্ট্রাকচারটা। আমাদের মেন তো 4টে ক্যাটাগরি বললাম, অ্যান্ড এই অবজেক্ট বেসটাও জানতে হবে, ঠিক আছে। ইংলিশ ভার্সানটাও তো আমি দিয়ে দেবো, এখানে সেম এক্সাম্পল অন্যভাবে দেওয়া আছে, বাট এই বোর্ডে যদি কেউ পড়িস সেখান থেকে আরও ইনফরমেশান খুব ভালোভাবে পাবি, ঠিক আছে।
এটা বাড়িতে পড়বি। কোথাও যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় আমাকে গ্রুপে জানাবি বা কমেন্টে জানাবি, যা ইচ্ছা। এটা রিলেশনাল মডেল ছিল, এই টেবিল আকারে বুঝিয়েছে। এখানেও দুটো টেবিলই নিয়েছে, যে আইটেম নিয়েছে আর পারচেস নিয়েছে, ঠিক আছে, দুটো টেবিল, এদের মধ্যে রিলেশনশিপ থাকবে। এই যেমন আই কোড অর্থাৎ আইটেম কোড, এবং এখানেও দেখ আইটেম কোড, দুটোকে মানে অ্যারো দিয়ে বুঝিয়েছে কমন যে অ্যাট্রিবিউট, তার ফলে কি রিলেশনটা তৈরি হলো। ওকে, তারপর এই যে থার্ড যেটা আমরা পড়ছিলাম, অবজেক্ট বেসড লজিক্যাল মডেল, মানে ডেটা মডেলটাকে বলছে। এই দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড আর একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। ওকে, ইয়ার মডেল, এই যে শেপগুলো বোঝাচ্ছে না, ইন অ্যান ইয়ার ডায়াগ্রাম অ্যান এন্টিটি ইজ রিপ্রেজেন্টেড বাই আ রেক্ট্যাঙ্গেল, যেমন স্টুডেন্ট একটা এন্টিটি রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে অ্যাট্রিবিউট কীভাবে বোঝায় দেখ, অ্যান অ্যাট্রিবিউট ইজ আ প্রপার্টি অফ আ গিভেন এন্টিটি, ওটা তো ঠিক আছে, এই যে ওভাল ওভাল, ঠিক আছে, বা ইলিপসও বলে এটাকে, ইলিপস। তারপর রিলেশনশিপ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডায়মন্ড শেপ দিয়ে। এক্সাম্পল দেওয়া আছে দেখ, টিচার টিচেস স্টুডেন্ট, মেনি টু মেনি রিলেশনশিপ। এখানে এন মানে মেনি বোঝাচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ। এগুলো বই টু বই ভ্যারি করে। এখানে ইয়ার মডেলের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, কোশ্চেন্স কী রকম টাইপের কি সেটাও এখানে দেখতে পেয়ে যাবি, 2 মার্কসের জন্য দেওয়া আছে। এখানে এবার কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ ডিবিএমএস, মানে এটা পুরো এখনো চ্যাপ্টারটা কন্টিনিউশন হচ্ছে, তো তাই জন্য এটা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, যেমন এই স্টেট টু অ্যাডভান্টেজ অফ ইয়ার মডেল, এরকম টাইপেরই কোশ্চেন আসবে। বোঝা গেল? তো ব্যাস, ডেটা মডেল তো আমাদের পড়া হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছিস। আমি আবারও বলছি, কোনো ডাউট থাকলে আমাকে জানাবি, নয়তো কিন্তু ওই ডাউট রেখে দিলে ক্লিয়ার হবে না। আমার কাছ থেকে জিজ্ঞাসা করে বা কোনো আদার্স টিচার্স, কোনো ডাউট যদি থাকে ফ্রেন্ডসদের মধ্যে ডিসকাস করো, ক্লিয়ার করাটা দরকার, মনের মধ্যে রেখে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, আমাকে তো জিজ্ঞাসা করলে আমি বলেই দিই। তাহলে বাড়ির কাজ কি থাকলো, ডেটা মডেলটা পড়া, ঠিকঠাক সব বোঝা, নোটস তৈরি করে পরীক্ষার জন্য রেডি হওয়া, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। সো তোমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, সবারই হেল্প হবে এটাই আমি মনে করছি, ঠিক আছে। সো ওকে, টাটা, গুড বাই।